আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইরান কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে IAEA। ইউক্রেনের শহর দখলে লক্ষাধিক রুশ সেনার সমাবেশ কিয়েভ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ ইরানের। গাজায় আবারও ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৬২। ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতি $3 বিলিয়ন। থাই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ। বাবার মেয়াদ শেষে প্রেসিডেন্ট পদে লড়াই নামতে পারি এরিক ট্রাম্পের ইঙ্গিত। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরান কয়েক মাসের মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে IAEA। আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান সম্ভবত কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারবে। গতকাল শনিবার CBS নিউজ এ তথ্য জানিয়েছে। ইসরায়েল 13 জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়। তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে। ইরানের সঙ্গে ইসরায়েল পুরো দমে সংঘাত শুরু করার পর যুক্তরাষ্ট্র তেহরানের গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির মাত্রা গুরুতর, তবে এ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশকের জন্য পিছিয়ে পড়েছে। কিন্তু IAEA মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, এখনো কিছু টিকে আছে। গত শুক্রবার এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, তারা কয়েক মাসের মধ্যে বা এরও কম সময়ে কয়েকটি সেন্ট্রিফিউজ চালু ও সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে সক্ষম হতে পারে। সাক্ষাৎকারটির অনুলিপি গতকাল প্রকাশিত হয়েছে। ইউক্রেনের শহর দখলে লক্ষাধিক রুশ সেনার সমাবেশ কিয়েভ। পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোক্রোভস্কোর দখলের চেষ্টা আরো জোরদার করেছে রাশিয়া। এজন্য সেখানে প্রায় 1,10,000 সেনা জড়ো করেছে তারা। গত শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান ওলেক্সান্দার সিরস্কি তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, পোক্রোভস্কের আশপাশের 1,200 কিলোমিটার এলাকা দীর্ঘ সম্মুখসারির মধ্যে সবচেয়ে উত্তপ্ত স্থান। রুশ বাহিনীর প্রায় 1 বছর ধরে পোক্রোভস্ক শহর দখলের চেষ্টা করছে। এজন্য একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে সৈন্য অস্ত্রশস্ত্রে এগিয়ে থাকলেও তারা এখনো শহরটি দখল করতে পারেনি। পোক্রোভস্ক শহর দখল করা মস্কোর একটি কৌশলগত লক্ষ্য, কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলে দিয়েছেন, তার লক্ষ্য হলো দোনেৎস্ক এবং লুহানস্কের পুরো পূর্ব ইউক্রেনীয় অঞ্চল দখল করা। ইতোমধ্যে রুশ বাহিনী শহর দুটি আংশিকভাবে নিয়ন্ত্রণ করছে। পোক্রোভস্ক বড় কোনো শহর নয়, তবে এটি গুরুত্বপূর্ণ সরবরাহ সড়ক ও রেলপথের ওপর অবস্থিত, যা এই অঞ্চলের অন্যান্য সামরিক ঘাটির সঙ্গে যুক্ত। যুদ্ধ শুরুর আগে পোক্রোভস্কে প্রায় 60,000 মানুষ বসবাস করতেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ ইরানের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে ইরান। এ সংক্রান্ত দাখিল করা এক প্রতিবাদপত্রে দেশ দুটির বিরুদ্ধে শত শত নিরপরাধ মানুষ হত্যা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান নাসের শেরাজ গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফুলকার তুর্কর কাছে এই প্রতিবাদপত্র জমা দেন। গত বুধবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় 12 দিন ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত 627 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 4,870 জন। ইরানের প্রতিবাদপত্রে বলা হয়েছে, এই সমন্বিত হামলা আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন এবং মানবিক আইনের মৌলিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। প্রতিবাদপত্রে আর উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি হামলায় ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং এর কেন্দ্রীয় সদর দপ্তর, স্বাস্থ্য ও সেবা কেন্দ্র, কারাগার, আবাসিক এলাকা এবং নগর ও গ্রামীণ অঞ্চল সহ বিভিন্ন স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
গাজায় আবারও ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৬২। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এসব হামলা শনিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি হয় ফিলিস্তিনি স্টেডিয়ামের পাশে একটি শরণার্থী আশ্রয় কেন্দ্রের কাছে। সেখানে অন্তত ১২ জনের মৃত্যু হয়। আর শনিবার দুপুরের এক হামলায় নিহত হন আরো ১১ জন। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের মাল আওয়াসিতে ঘুমন্ত অবস্থায় এক বাস্তুচ্যুত পরিবার তাদের তাঁবুতে ইসরায়েলি হামলার শিকার হয়ে প্রাণ হারায়। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অক্টোবর ২০২৩ সালের হামাসের ইসরায়েল আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৫৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অর্ধেকেরই নারী ও শিশু। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ২ মাসেরও বেশি সময় ধরে খাদ্য সংকট চলছে। মে মাসের শেষ ভাগে পর্যন্ত সব ধরনের খাদ্য প্রবেশে নিষিদ্ধ ছিল, আর বর্তমানে সামান্য কিছু ত্রাণ ঢুকতে দেওয়া হচ্ছে। ইউনিসেফ জানিয়েছে গাজায় ৬০% পানি উৎপাদন কেন্দ্রে অকেজো এবং এপ্রিল মাস থেকে মে মাসের মধ্যে শিশু অপুষ্টি ৫০% বেড়েছে। ত্রাণ পেতে ফিলিস্তিনিদের প্রতিদিন ঘন্টার পর ঘন্টা হেঁটে নির্ধারিত বিতরণ পয়েন্টে যেতে হচ্ছে, যেখানে নিরাপত্তা ঝুঁকিও রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতি $৩ বিলিয়ন। ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের। এই যুদ্ধে ইহুদিবাদী দেশটির প্রায় $৩ বিলিয়ন ক্ষতি হয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি সরকার অনুমান করেছে যে ইরানের সঙ্গে যুদ্ধে প্রায় $৩ বিলিয়ন ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অভ্যন্তরীণ মূল্যায়ন বলছে ইরান প্রায় ২ সপ্তাহের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছিল, যার ফলে ইসরায়েলি অবকাঠামোর যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। গত ১৩ জুন ভোরে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে ইসরায়েল টানা ১২ দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় আক্রমণ চালায় ইহুদিবাদী সেনারা। ইসরায়েলের সমর্থনে গত ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোর্দো এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। থাই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে শনিবার দেশটির রাজধানী ব্যাংককে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধকে ঘিরে প্রধানমন্ত্রীর একটি ফোনালাপ ফাঁসের পরে বিক্ষোভ হচ্ছে, ফলে নানা সংকটের কারণে চাপে থাকা পেতংতার্নের জোট সরকার ভেঙে যাওয়ার শঙ্কা আরও বেড়েছে। ২০২৩ সালে ফিউথাই পার্টি ক্ষমতায় আসার পর এটি সবচেয়ে বড় বিক্ষোভ। গতকাল ভারী বর্ষণের মধ্যেও হাজারো মানুষ পেতংতার্নর বিরুদ্ধে রাস্তায় নামেন। ৩৮ বছর বয়সী প্রধানমন্ত্রী পেতংতার্নকে অর্থনীতি চাঙ্গা করা এবং দুর্বল জোট সরকারের ঐক্য টিকিয়ে রাখার চেষ্টার পাশাপাশি আগামী মাসে অনাস্থা ভোটের মুখে পড়ার ঝুঁকি সামলাতে হচ্ছে। বিক্ষোভের অন্যতম নেতা পান ধে পেরপং পান বলেন, পেতংতার্নকে সরে দাঁড়ানো উচিত, কারণ তিনিই সমস্যার মূল কারণ। বাবার মেয়াদ শেষে প্রেসিডেন্ট পদের লড়াইয়ে নামতে পারে এরিক ট্রাম্পের ইঙ্গিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ছেলে এরিক ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তার বাবার দ্বিতীয় মেয়াদ শেষে তিনি বা তাদের পরিবারের অন্য কেউ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এরিক বলেন, আমি যদি ঠিক করে রাজনীতিতে আসব, তাহলে হোয়াইট হাউসে যাওয়ার পথটা আমার জন্য কঠিন হবে না, কিন্তু আপনি আপনার পরিবারকে আবার এই যাত্রায় নিয়ে যেতে চান কিনা সেটাই হলো প্রশ্ন। ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার হোয়াইট হাউসে যাওয়ার পর থেকে